আপনারা দেখছেন বাজেট 2026, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ এই শতাব্দীর 26তম বাজেট পেশ করা হলো, অর্থাৎ প্রথম চতুর্থাংশের 25টি বাজেট আমরা দেখে ফেলেছি। দ্বিতীয় চতুর্থাংশে বা সেকেন্ড কোয়ার্টারে প্রবেশ করলো ভারত, এবং সেই বাজেটে যেটা এক্সপেকটেশন ছিল, যেটা প্রত্যাশা ছিল, মনে করা হচ্ছিল 2047-এর যে লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার, বারংবার তাদের বক্তব্যে সেই কথা উঠে এসেছে, সেই 2047-এর কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী কর কাঠামো এবং তার পাশাপাশি অর্থনৈতিক পরিকল্পনা দেখতে পাওয়া যাবে। এবং সেই অর্থনৈতিক পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী কর কাঠামোর বিষয়ে সাধারণ যে রাজনৈতিক দলগুলির যে বক্তব্য রয়েছে, তার পাশাপাশি আমরা অর্থনৈতিক বিশ্লেষকদের বক্তব্য আমরা শুনছি। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অরিজিতা দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন সোমব্রত দত্ত, অর্থনৈতিক উপদেষ্টা, আমাদের সঙ্গে রয়েছেন শোভিক মুখোপাধ্যায়, অর্থনীতিবিদ, এবং রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়। আপনাদের সকলকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসবো সোমব্রত বাবুর কাছে। আমি যদি দেখি যে এই বাজেট প্রস্তাব পেশ করার সময় একদম শুরুতেই আমি দর্শকদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। পার্থদা, আপনাকেও স্বাগত জানাই কলকাতা টিভির পক্ষ থেকে। আমি সোমব্রত বাবুর কাছে যেটা প্রথমে জানতে চাইবো, যে এই যে বাজেট তৈরির সময় বলেছিলেন যে অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত, দীর্ঘস্থায়ী করা, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা এবং সবকা সাথ সবকা বিকাশ, এই তিনটে কর্তব্যকে মাথায় রাখা হয়েছে। এই তিনটে কর্তব্য ফুলফিলড হয়েছে বলে মনে হচ্ছে? কর্তব্যের জন্য একটা প্রচেষ্টা হয়েছে এবং একটা বেসিক কালচার চেঞ্জ আছে এই বাজেটটাতে। এখানে আর পাইয়ে দেওয়ার বাজেট নয়। আর এখন অ্যাসপিরেশন আর অ্যাম্বিশন, এটা ফুলফিল করার জন্য সাধারণ জনসাধারণকে স্যাক্রিফাইসের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ তোমাকে আমি স্ট্রেনথেন করবো, তোমাকে আমি নানা রকম সুযোগ সুবিধা দেবো, কিন্তু সেটা আর্থিকভাবে নয়, তোমাকে অপরচুনিটি টু এনরিচ ইউর সেলফ। অর্থাৎ তুমি যদি বাজেটটা দেখো, যে সরকার পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট যেটা সাধারণত করে থাকে, ইট ইজ নট আ পপুলিস্ট বাজেট অ্যাট অল। ইট ইজ মোর অন দ্য সাপ্লাই সাইড, যেটা বারবার বলছি, উইদাউট লুকিং টু দ্য ডিমান্ড সাইড। অ্যান্ড ভেরি আনফর্চুনেটলি ইট ইজ এ প্লুটোক্র্যাটস বাজেট। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজটা নিয়ে ইলেক্টেড হয়ে এলাম, কিন্তু আমি বেনিফিটটা পাইয়ে দিচ্ছি কাদের? ইকোনমিক ফান্ডামেন্টাল স্ট্রং করার নাম করে আমি কর্পোরেট সেক্টরটাকে আমি স্ট্রং করছি। দে আর দ্য ইঞ্জিনস অফ ডেভেলপমেন্ট। তাদের মাধ্যম দিয়ে তাদের যদি শ্রীবৃদ্ধি হয় এবং তারা যদি দয়া করে, তবে ট্রিকল ডাউন এফেক্টে গ্রাসরুট লেভেলে সবগুলো আসবে। কিন্তু সেই পার্কুলেশনটা কি হয়? চুইয়ে পড়া মানে অর্থনীতির সেই সুফল কি সেটা প্রান্তিক হচ্ছে না, মানুষ লাভ করে? না হয় না। বাজেটে তার অভিপ্রকাশ হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে কি না, ট্যাক্সেশন সিস্টেমের থ্রু দিয়ে রিডিস্ট্রিবিউশন করা হয়। এখানে কোনো ট্যাক্সেশন সিস্টেম রিডিস্ট্রিবিউশন দেখছি না। ডাইরেক্ট ট্যাক্স যদি তুমি দেখো, নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট আনিয়েছে, সরলীকরণ হচ্ছে কতগুলো প্রসিডিওর। সাধারণ মানুষের ক্ষেত্রে এই ফর্ম রিটার্ন ফাইল করা, অ্যাসেসমেন্ট, ডিমান্ড, এইগুলো এফেক্টেড। তার মধ্যে সিংহভাগ হচ্ছে কর্পোরেট সেক্টর বা এসএমই, যারা বিজনেস প্রফেশন, তাদের জন্য আসছে। সাধারণ মানুষ যাদের মানে বাল্ক অফ দ্য ট্যাক্স পেয়ার, যারা আমাদের রাজস্বের সিংহভাগ হচ্ছে কোথা থেকে আসছে? সাধারণ মানুষের কাছ থেকে। এক হচ্ছে জিএসটির সোর্স, আর একটা হচ্ছে স্যালারি ইনকাম ট্যাক্স। সেইখানে কিন্তু তাদের কোনো রকম হাতে ডিসপোজেবল ইনকাম আমি দিচ্ছি না। তাদের যদি ট্যাক্স ছাড় না দিই, তাহলে যেটা বলছিলেন শৈবাবু, কিনিসেন ইকোনমিক্স অনুযায়ী, যদি আমার হাউসহোল্ড ইনকাম ডিসপোজেবল ইনকাম বাড়ে, তাহলে আমি কনজামশন ড্রিভেন ইকোনমি করতে পারবো না। এবং কনজামশন ড্রিভেন ইকোনমি যদি না করতে পারি, তাহলে আমার ম্যানুফ্যাকচারিং গ্রোথটা সাফার করবে। আমি কাদের জন্য তৈরি করছি মালপত্র? কাদের হাতে আমি ক্যাপিটালটা দিচ্ছি? ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট কার জন্য করছি? শুধু বিদেশের সঙ্গে ট্রেড ওয়ারের সঙ্গে ভেবে আমি ইন্টিগ্রেট করবো এবং এনআরআই বিদেশের রেমিটেন্স আসবে, কি এফডিআই আসবে, কি এক্সপোর্ট রেমিটেন্স আসবে, সেটা সহজ নয়। ডোমেস্টিক ইকোনমি বা ডোমেস্টিক ডিমান্ডটা বিশাল। The budget is absolutely silent on pepping up the domestic demand. It is a failure. It is a burial of the Keynesian theory. পাম্প প্রাইমিং এর কোনো কিছু নেই, ইনফ্রাস্ট্রাকচারের কোনো ফ্রেশ ইনভেস্টমেন্ট কিছু নেই, সব কিছু মেনটেন করা হচ্ছে। সেলফ হেল্প গ্রুপ যা কিছু করছে, এগুলো সব অঙ্গীকার, ইটস এন ইন্টেনশন। এবং সব বারবার আমি যেটা বলছি, এই বাজেটটা যখন আমি করছি, তখন তো আমি দেখবো যে আগের বছরের বাজেটের সঙ্গে রোল ফরওয়ার্ড কি ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আমি একটা সামান্য উদাহরণ দিচ্ছি, যেটা সবাই বলছে না, সেটা তোলা উচিত, যে এটা আমি সিটি অ্যাজ এন ইকোনমিক গ্রোথ তৈরি করতে চাইছি। 100 স্মার্ট সিটিজের অতীতটা কেউ পর্যবেক্ষণ করছে না, কেউ অ্যানালিসিস করছে না। কোথায় সেই 100 স্মার্ট সিটিজ? কোথায় সেই অটল মিশন যোজনা? অর্থাৎ দিস বাজেট ইজ অ্যান ইন্টেনশন ফর, মানে কি বলবো এটাকে, বলা হয় সেই কথা হচ্ছে যে নট ওয়াকিং দ্য টক। It is more of tokenism and less of action.
এবং সাধারণ মানুষের, যেটা প্রশ্নে আমি তোমায় ফিরে আসছি, সাধারণ মানুষের এখানে তাদের আমি একটা আশা দিচ্ছি যে তোমাকে আমি সুযোগ করে দিলাম, ইটস অ্যান অপরচুনিটি অ্যান্ড অ্যাসপিরেশন, কিন্তু তাদের হাতে আমি কিছু হাত গরম কিছু বেনিফিট দিচ্ছি না, এবং এই বেনিফিটটা কিন্তু ইকোনমির উপরে কিন্তু নেগেটিভ ইমপ্লিকেশন হবে। তাতে কি হচ্ছে না, যারা 5% হু আর ওনিং দ্য ওয়েলথ অফ দি নেশন, 60% অফ দ্য ওয়েলথ অফ দ্য নেশন, দে আর গেটিং এনরিচ, তাদের ইকুইটি ভ্যালুয়েশন বাড়ছে, তাদের কোম্পানি ভ্যালু বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের তো কিছু হচ্ছে না। সাধারণ মানুষ যদি এই তাদের হাতে যদি টাকা না পৌঁছয়, তাহলে তারাও তো অর্থনীতিতে যে কিনবে চাহিদাটা করে, তৈরি করেন সেই চাহিদা চাহিদাটা তৈরি তৈরি করে, হবে না, market করতে হচ্ছে। তাহলে সাপ্লাই মানে অর্থনীতির চাকাটা কি আদৌ ঘুরবে তাহলে? তাতে মোটেই ঘুরবে না। তার কারণ হচ্ছে যে আমরা যদি ডিপেন্ড করি যে ইকোনমিটাকে যদি স্ট্রং করি, ম্যানুফ্যাকচারিংকে স্ট্রং করি, কিন্তু কাদের জন্য স্ট্রংটা করছি? বেশ, দেখি এই বিষয়ে বাকিদের Market কি শেষ তো। বাকিদের কি বিশ্লেষণ। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিতা দত্ত। আপনার কাছে জানতে চাইবো যে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বারংবার বলছেন যে একটা বিরাট পরিকাঠামো খাতে ব্যয় করা হবে, যেটা গতবারের তুলনায় প্রায় 9% বেশি। আমরা জানি যে পরিকাঠামো খাতে ব্যয় করলে খুব স্বাভাবিকভাবেই সেটা একটা অর্থনীতির চাকা ঘোরে, তার কারণ সাধারণ মানুষের পকেটে কিছু টাকা ঢোকে। কিন্তু এক্ষেত্রে গতবারেও কিন্তু এই পরিকাঠামো খাতে একটা ব্যয় করার কথা ছিল, গতবারেও আমরা তেমন কিছু পরিকাঠামো খাতে ব্যয় দেখতে পাইনি। এবারের যে প্রস্তাব রয়েছে, বাজেট প্রস্তাবে যে যে প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে, সেটাকে দেখে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত কি মূল্যায়ন আপনার? আচ্ছা, প্রথমেই বলি, এই যে প্রত্যেক বছর বাজেটের দিনে, ইউনিয়ন বাজেটের দিনে এই যে একটা বাজেট উৎসব হয়, সেটার আসলে আমাদের সারা বছরের যে বাজেটটা, যে টাকা খরচা হয়, তার কিন্তু মাত্র 40% রিফ্লেক্ট করে। বাকি 60% প্রায় সেটা কিন্তু নন প্ল্যান এক্সপেন্ডিচার। সেটার কথা কোথাও কি হচ্ছে না হচ্ছে, কোথায় দেওয়া হবে, সেগুলো আমরা এখানে জানি না। দ্বিতীয় কথা, ইনকাম ট্যাক্স কতজন দেন? এখনো পর্যন্ত আমাদের জনসংখ্যার 2% মানুষের কম। না, আমি বলছি দেন কতজন, কারা ফাইল করেন তারা না, দেন হচ্ছে 2% মানুষের কম। আচ্ছা, তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে আমার একটা ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে, সেটা কিন্তু আমার টোটাল জিডিপির প্রায় 30%। সেটা কিন্তু কম না, এটাকে একদম হচ্ছে না এটা বলে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু আমার এই ড্রাইভার কে? এই গ্রোথটা তো আমরা দেখছি 7%-এর ওপরে গ্রোথ, যেখানে বিশ্ব অর্থনীতিতে গড় বৃদ্ধি হচ্ছে 3.5%। সেখানে ভারতবর্ষ এতটা ভালো করছে, তার ড্রাইভারটা কি? কে সেই গাড়িটা চালাচ্ছে? সেই গাড়িটা চালাচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে প্রাইভেট কনজামশন। অর্থাৎ আমরা ছোটবেলায় প্রথম যখন ইকোনমিক্স পড়তে যাই, আমাদের একটা ইকুয়েশন শেখানো হয়, y=c+i+g+x-m। তাহলে ওইখানে আমার ম্যাক্সিমামটা কিন্তু ওই কনজামশন এক্সপেন্ডিচার। এবারে তাহলে কনজামশন এক্সপেন্ডিচারটা কারা করছে? জনসাধারণ, গৃহস্থ। এইবার তাদের অবস্থাটা দেখুন। ইকোনমিক সার্ভে বলছে তাদের সেভিংস কমে যাচ্ছে, তাদের ডেট বেড়ে যাচ্ছে। এবার শুধুমাত্র ডেট বাড়াটা কিন্তু খারাপ না, তাহলে আমার যদি তার থেকে যদি আমি অ্যাসেট ক্রিয়েট করতে পারি তাহলে অতটা খারাপ না। এবার তাহলে আসি অ্যাসেট আর লায়াবিলিটির ক্ষেত্রে। হাউস হোল্ডে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের পরিবার সবাই মিলে, ভারতবর্ষের সমস্ত পরিবারগুলো মিলে আমরা যে অ্যাসেট ক্রিয়েট করছি আর যে লায়াবিলিটি ক্রিয়েট করি প্রত্যেক বছর, তার যে গ্যাপটা থাকে সেটা ক্রমাগত কমে যাচ্ছে। অর্থাৎ অ্যাসেটটা যত বেশি হবে তত তো ভালো, কিন্তু এখনো পর্যন্ত অ্যাসেটটা বেশি, কিন্তু অ্যাসেট আর লায়াবিলিটির গ্যাপটা কমে যাচ্ছে। অর্থাৎ এই যে হাউস হোল্ড যারাই কিনা আমাদের এই পুরো গ্রোথটাকে নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু অবস্থাটা তারা কিন্তু ভালো নেই। তারা এই বাজেটে কি তাদের অবস্থা ভালো করার জন্য কিছু দেখলেন? দেখুন, ইনকাম ট্যাক্সের কি করেছেন না করেছেন এই বলে কোনো লাভ নেই, কারণ জনসাধারণ দেয় না। হ্যাঁ, এটা নিয়ে লাভ নেই। আমি আশা করেছিলাম যে শিক্ষা আর স্বাস্থ্য, এই দুটো খাতে একটা বিশেষ করে ইনভেস্টমেন্ট আসবে সরকারের তরফ থেকে। কারণ গত 10 বছরে 2015-16 থেকে 2025-26 যদি শতকরা হিসেবে দেখি, আমি অ্যামাউন্ট ইন রুপিস বলছি না, যদি শতকরা হিসেবে দেখি, তাহলে স্বাস্থ্য আর শিক্ষা ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট কমে গেছে। তাহলে সেইটার জায়গাটা যদি ঠিক করা যেত,
তাহলে কিন্তু জনসাধারণের সুবিধে হতো। আমি এই মুহূর্তে আমরা আপনার কাছে আসবো। আমরা এই মুহূর্তে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার কি বক্তব্য শোনাবো দর্শকদের। से अभिनंदन करता हूं, प्रदेशवासियों की ओर से उनका धन्यवाद करता हूं। 145 करोड़ भारतवासियों के आशा और आकांक्षाओं का प्रतीक यह बजट है, जिसमें नए भारत और विकसित भारत की संकल्पना का दृष्टि स्पष्ट दिखाई देती है। 12 लाख करोड़ रुपए से अधिक की पूंजी कैपिटल एक्सपेंडिचर के लिए, एक सुदृढ़ इंफ्रास्ट्रक्चर के लिए बजट में प्रावधान करना, सात रेल कॉरिडोर के निर्माण के लिए प्रावधान करना, आयुष सेक्टर को विकसित करने के लिए और हेल्थ सेक्टर को मजबूती करने के साथ साथ आम नागरिक के लिए और खासतौर पर उसमें भी महिलाओं पर केंद्रित करते हुए उस पर जोर देना, हर जनपद में महिलाओं के लिए, कामकाजी महिलाओं के लिए छात्रावास के निर्माण का कार्य हो या स्टेम, साइंस, मैथ्स, स्टैटिस्टिक्स और इमर्जिंग टेक्नोलॉजी से जुड़े हुए छात्रावास के निर्माण के लिए सहयोग करने का, युवाओं के सपने को एक नई उड़ान देने के लिए उनके लिए बेहतरीन इंफ्रास्ट्रक्चर से युक्त सुविधाएं उपलब्ध कराने के लिए ऐसे हॉस्टल के निर्माण का कार्य हो। नौजवानों के लिए हर एक सेक्टर में अवसर उपलब्ध हो। यह सबके साथ साथ जो व्यापक रिफॉर्म के साथ अलग अलग सेक्टर में रिफॉर्म को लेकर के जो बजट प्रस्तुत किया गया है, यह आम नागरिकों के जीवन को सहज और सरल बनाने में मदद करेगा। भारत की अर्थव्यवस्था को तेजी के साथ आगे बढ़ाने में यह बजट मददगार साबित होगा।